আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো অসুবিধা নেই, তবে হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। এখন প্রধানমন্ত্রীর তো ভারত সফরে যেতে আর কোনো প্রবলেম নাই, তিনি তো অনুমতি পেয়ে গেছেন। যেটা আমরা বা অনেকেই এতদিন বলছিলাম যে জামাতে ইসলাম বোধহয় পিছন থেকে টেনে ধরছে, কিংবা তারা আন্দোলন করবে, ঝামেলা করবে, সরকারকে একটা বেকায়দায় ফেলে দিবে, সেই ভয়ে হয়তো সরকার যেতে চাচ্ছেন। এখন তো সে ভয়টা নেই। তাহলে কোনটা সমস্যা? এই যে 18 কোটি মানুষকে নিয়ে সিনেমিনি খেলছেন, আমার দ্রব্যমূল্য হু করে বেড়ে যাচ্ছে, আমার তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, মানুষের চাকরি নেই, হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে, কি এক ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা, যেখানে ভারতের সাথে আমার দ্বিপাক্ষিক বহু বিষয় রয়েছে। সেই বিষয়গুলো সমাধান না হলে আমার দেশের অর্থনীতির ধস নামবে। তারপরেও তারা কেন যাচ্ছে না? প্রধানমন্ত্রী কেন সেখানে যাচ্ছে না? এটা কি তার একান্তই তার রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে, জীবন নিয়ে, জীবিকা নিয়ে সিনেমিনি খেলছেন তারা? রাশেদ হায়দার, সংক্ষেপে 2-3 মিনিট, আমরা অন্য প্রসঙ্গে আবার চলে যাব। ধন্যবাদ মাসুদ ভাই। ওই যে আপনি যেটা বললেন, যে আমি এটা সকালে দেখলাম যে জামাত নেতা বললেন যে বাধা নেই। তার মানে এতদিন আমরা যেটা বলছি যে জামাত এনসিপি মৌলবাদীদের বাধার কারণে যাইতে পারছে না, সেটার প্রমাণ তিনি নিজেই দিলেন, এখানে আমার বলার আর কিছু নেই। এরপরে এখন কখন দিলেন জানেন? যখন আবার তারেক রহমান অন্যান্য ওদের আবার এটিম বিটিম সিটিম আছে, সিটিমের কথা এই মুহূর্তে বলতেছে, এই ধরেন 15-20 মিনিট আগ থেকে, যে শেখ হাসিনাকে ফেরত না দিলে তারেক রহমান ভারত যাবেন না। ঠিক আছে, ঘুরে ফিরে ওই এক জায়গায়, ভারত যাবে না। এতে আপনার গ্যাস বন্ধ হোক, পানি বন্ধ হোক, বিদ্যুৎ বন্ধ হোক, মানুষ হাজার হাজার মরে যাক, তাতে কোনো সমস্যা নেই। আর নতুন আরেকটা মানে বাংলাদেশ মরুভূমি হয়ে যাক, কিন্তু আমি মাগার যাব না। না, তবে একটা নতুন খবর দিয়ে দিই আপনারে। রামু ক্যান্টনমেন্টে 1300 কত কোটি টাকা ব্যয়ে রামু ক্যান্টনমেন্টের উন্নয়ন চলতেছে। সেটা 10ম পদাতিক ডিভিশনে যারা ওখানে আছেন, ওনাদের আবাসন মাবাসন এগুলা করতে হবে, মানে অবসরে গেলে আবাসন টাবাসন দিতে হবে না, ওখানে সমুদ্রে পারে টারে বিচ এলাকায়, এই কাজের জন্য। দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, মানুষ খাদ্য কিনতে পারতেছে না, হাজার হাজার শিশু হামের টিকার অভাবে মরে। সেইখানে এই আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে আবার 1000 কত কোটি টাকা ব্যয়ে আবাসন প্রকল্প, উন্নত ট্যাঙ্ক কিনে। আমার দেশের সেনাবাহিনী যুদ্ধ করে কোথায়? যে চিটাং এর রামুতে এই ক্যান্টনমেন্টের আধুনিকায়ন করবে, যুদ্ধ বিমান কিনবে, ট্যাঙ্ক কিনবে কইতেছে, সেই জায়গার অলরেডি 70% দখল করে রেখে দিছে রোহিঙ্গারা। অলরেডি আরাকান আর্মি ঘোষণা দিছে, সেন্ট মার্টিন আমাদের, আমরা নিয়ে যাব, তোমার সরকারকে বলো কিছু পারলে করতে। এটা গতকালকে থেকে এই ভিডিও 6 লাখ সারা বাংলাদেশ, ওদের টিভি চ্যানেলেই বলছে। এরপরও সরকার ওই শুধু একটাই জুজুর ভয়, যে আওয়ামী লীগ মনে হয় চলে আসবে, শেখ হাসিনা আইসা যাইতেছে, ঠেকাও শেখ হাসিনা, ঠেকাও আওয়ামী লীগ, ঠেকাও ভারত, ঠেকাও ভাই সবকিছু। আপনি ঠেকাবার কে? ঠেকাবে তো এদেশের জনগণ। জনগণ যদি না চায় তারা আসবে না। আমরা না, বিএনপি ঠেকাবে। ওই তো আপনি বলতে, আমি বিএনপি কে তো বললাম, কিংবা সরকারকে বললাম, তো সরকার আপনি অন্যদের ঠেকানোর কে? জনগণই তো আপনাকে ঠেকিয়ে দিতে পারে। সব ক্ষমতা জনগণের না, জনগণকে সিদ্ধান্ত নিতে তো দিবেন। জি রাশেদ হায়দার, আমরা আরেকটা জায়গায় যাই, সেটা হলো চিকেন নেকে বারবার অমিত শাহ সফর করছেন, এবং আজকে আমাদের মিডিয়ায় খবর যেটা, যে এবার চিকেন নেকে ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড তৈরির ঘোষণা ভারতের। মানে অমিত শাহ তিনি এই চিকেন নেকে এসে বারবার সফর করে যাচ্ছেন, এবং গতকালকেও তিনি সেখানে বক্তৃতা দিয়ে এ ধরনের কথা বলেছেন। এই অঞ্চলে ভারতের নিরাপত্তা বলয় তৈরির এই যে ব্যাপক প্রস্তুতির পিছনে কি কারণ? এর মধ্যে যেটা জানা গেল সেটা হলো পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়িতে ওদের যে 3টা সেনাঘাঁটি আছে, এই 3টা সেনাঘাঁটিকে দিয়েই ওই যে কি বলে ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড যেটা বলা হচ্ছে, সেটা এই 3 ঘাঁটি থেকে এই জায়গাটাকে তারা নজরদারি করছে, কিংবা নিরাপত্তা দিচ্ছে এই জায়গাটা। এখন এই জায়গাটার এইভাবে নিরাপত্তা এত ব্যাপক হারে বাড়ানোর
কি কারণ থাকতে পারে? এটা কি বাংলাদেশ থেকে যে হুমকি ধমকি কিংবা বাংলাদেশে যে ধরনের উগ্রবাদের কথা শোনা যাচ্ছে, জাতিসংঘের যেসব রিপোর্ট এবং ওই যে শুরুতে আমাদের সরকারের কি বলে ডক্টর ইউনূসরা যখন বলছিলেন যে চিকেন নেকটা আমরা কেটে দেব, সেভেন সিস্টার দখল করব। এইসব কারণে নাকি এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে? সংক্ষেপে মাহমুদ যদি ভাই, আলোচনা করেন। তারপরে এই বাংলাদেশ নিয়ে কারণগুলো একটু তো আলোচনা। আপনি যা বলছেন এই কারণগুলো পুরোপুরি আছে, এবং সর্বশেষ হচ্ছে জাতিসংঘের এই রিপোর্ট যে ওই যে ইসলামিক স্টেটের যে ইয়ে ভারত বাংলাদেশের ভিতরে যেটা, এইটার উত্থান। ভারতের মূল টেনশনটা হচ্ছে সিকিউরিটি কনসার্ন। তার দেশ মূলত হচ্ছে সিকিউরিটি কনসার্ন। আপনি একটা জিনিস খুব ভালো করে বুঝেন, আমাদেরকে উল্টা বোঝানো হয়, কিন্তু মূল কাহিনীটা কি জানেন? ভারত কিন্তু কখনো চায় না যে বাংলাদেশ দরিদ্র হয়ে যাক, সোমালিয়া, ইথিওপিয়া সোমালিয়ার মতো হোক। এটা কখনো ভারত চায় না। ভারত অলওয়েজ চাইছে বাংলাদেশের অর্থনীতি একটা শক্তিশালী অর্থনীতি হোক। এটা হবে কি জানেন? যে কোনো দেশের যখন অর্থনীতি শক্তিশালী হয়, মানুষের হাতে টাকা থাকে, তখন মানুষ বিদেশ সফরে যায়, তখন মানুষ নতুন নতুন টিভি কিনে, নতুন নতুন চ্যানেল কিনে, নতুন নতুন চ্যানেলের সাবস্ক্রিপশন করে। মানে মানুষের মাথায় তখন ইয়ের আশা আসে, কি সুন্দর জীবনযাত্রার আশা আসে। আর যখন মানুষ গরিব হয়, দরিদ্র হয়, তখন মানুষ খালি জিহাদের কথা চিন্তা করে। যার কারণে ভারত অলওয়েজ চাইছে বাংলাদেশ ধনী হোক, এতে লাভ তাদেরও। ওই যে সেভেন সিস্টারের ওইখানে কিছু লোকও ধনী হবে ওই হিসাবে, কিছু চাকরি বাকরি ওরা এইসব বাংলাদেশে করতে পারবে। আর পার্শ্ববর্তী দেশ যদি গরিব হয়ে যায়, তখন এখানে তো জিহাদি বাড়বে, জিহাদি বাড়লে তো আমার দেশও বাড়বে। এটা কিন্তু টেনশন ভারত। আর পৃথিবীর যে কোনো দেশে দেখেন, একটা ধনী দেশ আশপাশের রাষ্ট্রগুলাকে ওরা নিজেরাই চাই যে একটু ধনী হইয়া উঠ বাবা, কারণ যে তোদের প্রেশার আমাদের দিকে দিস না। আমরা গরিব হলে কি তো লাখ লাখ লোক ভারতে ঢুকবো চাকরি বাকরি কাজ কাম করার জন্য, এছাড়া তো উপায় নেই। কিন্তু আমার দেশ যদি ধনী হয়, তখন আমরা ওখানে যাব না, ওরাই আসবে আমাদের এখানে। একটা ব্যালেন্স থাকে এই জন্য। আর ওই যে সিকিউরিটি কনসার্ন, এখন যে হারে মৌলবাদীদের অত্যাচার বা অবিচার বাড়তেছে, তাতে ভারত চিন্তিত হবে। ভারত তার বর্ডার সুরক্ষা করবে, এটা রাইট তার আছে। আর এখনো যেভাবে জঙ্গি, এই যে ধরেন আজকের পত্রিকা তো আছে, কোন এক জঙ্গি জানি সে জামিনে বের হয়েছে, পুলিশ বিডিআর আর্মি এখন তারা হন্য হয়ে খুঁজতেছে, পাইতেছে না। 167 জন জঙ্গি আছে যারা চিহ্নিত জঙ্গি, হিজবুত তাহরির সহ বিভিন্ন সংগঠনের। অলরেডি ব্রিটেন এবং আমেরিকা দুই দেশের তাদের গোয়েন্দা রিপোর্ট প্রকাশ হয়েছে এক সপ্তাহ আগে। এই দুইটা রিপোর্টে বাংলাদেশ সম্বন্ধে বলা আছে যে কারা কারা জঙ্গি সংগঠন নিয়ে করতেছে, এগুলো বলা আছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এক রিপোর্টের পরে কানাডাতে পাসপোর্ট রিজেক্ট। আপনি তো কানাডাটা পড়ছেন, ইউরোপেরটা এখন আমার মুখে শুনেন। আমাদেরকে এখানে অলরেডি বলে দেওয়া হয়েছে 80% রিজেক্ট করতে হবে বাংলাদেশে আসলে। 80% পাসপোর্ট রিজেক্ট করতে হবে বাংলাদেশে ঢুকতে গেলে। মোহাম্মদ একদম সোজা বইলে দেখো, মোহাম্মদ নামের আগে পিছে মোহাম্মদ থাকলে ওরে ঢুকতে দেওয়া যাবে না, সোজা। ইউরোপ অলরেডি দিয়ে দিছে আমাদের। এটা তো আরো কিছুদিন পরে পত্রিকা হতে পারবে না, আমাদেরকে ওই ইমিগ্রেশনে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এই জন্যই ভারত তাদের চিন্তা, ভারত তাদের গেরিসন, অমিত শাহ 3বার 4বার যাইতেছে, এগুলো ঠিকই আছে। এরপরে ভেতরে আরো কি কি পাকতেছে সেটা দেখেন, আরো কি কি হইতেছে। অনেক কিছু হয়তো আমরা জানিও না, কারণ তা না হলে আপনি আজ থেকে প্রায় 1991 সালে রয়ের প্রেসিডেন্ট আসছিল বাংলাদেশে, 90 কি 91-তে। এরশাদের শেষ সময়, আর না হলে খালেদা জিয়া বা তত্ত্বাবধায়কের সময় রয়ের প্রেসিডেন্ট আসছিলেন। এরপরে আর এইবার আসছেন। তাহলে আপনি একটু বুঝতে পারেন যে আসলে কাহিনীটা কি। কারণ রয়ের প্রেসিডেন্ট, মোসাদের প্রেসিডেন্ট, MI6 এর প্রেসিডেন্ট এরা আসে না। প্রধান প্রেসিডেন্ট বলতে আমি প্রধান বুঝাচ্ছি আর কি। এরা কিন্তু নর্মালি যায় না, এদের কেউ খুব একটা ভালো করে চিনেও। যে কেজিবির প্রধান ছিল ভ্লাদিমির পুতিন, আমরা কেউ জানতামও না, পরে যাইয়া জানছি। তো এদের কেউ চিনে না, কিন্তু আসছে বাংলাদেশে হয়ে পড়ছে। তার মানে কি আসলেই কোনো একটা কিছু আছে, কিছু একটা বৃহৎ ঘটতেছে, যেটার হয়তো ইশারা ইঙ্গিত আমরা এখনো বুঝতেছি না, কিন্তু যারা বুঝার গোয়েন্দা সংস্থা তারা ঠিকই বুঝতেছে। এটা মূল কারণ। ভারতের মূল হচ্ছে সিকিউরিটি কনসার্ন, আর কিছু না। নাহলে ভারত তো আপনার এতদিনে চাইলে আপনারে ফকির বানাই দিতে পারতো না। যদি কইতে যে আদানির ওই পাওয়ার স্টেশনের বেয়ারিং 2টা নষ্ট হয়ে গেছে, বিদ্যুৎ আইতে পারতেছে না, কি করতেন আপনি? কি হুমকি ধুমকি দিতে পারতেন? গুলি করতে পারতেন যাইয়া? তারপরে নেপাল থেকে যে 40
কিলোওয়াট আসে, এইটাও কইতে তার খুব লম্বা তার হওয়ার কারণে বিদ্যুৎ আইতে পারতেছে না, তার সিঁড়ি গেছে, এটা ঠিক করতে হইব, 6 বছর লাগবে, অসুবিধা কি আছে? পেঁয়াজ, রসুন, আদা, চিনি, তেল, কাঁচা লঙ্কা এগুলো যখন আপনারা চান তখন কইতে হ্যাঁ হ্যাঁ আমরা দিচ্ছি দিচ্ছি কয়ে ভাই গাড়ি আসতেছে তো, আইতেছে তো গাড়ি। ওই যে এখন মোবাইল হওয়ার কারণে পোলাপাইন দেখেন না, পোলাপাইন আছে ধরেন এক্সাম্পল ঢাকা, আপনি নোয়াখালী থেকে ফোন দিছে, আরে ভাইসা আমি তো আপনার বাসার পাশের দোয়ানে আছি, এ আইতেছি 10 মিনিট, হে কিন্তু তখন ঢাকা যাত্রা ভাই, এরকম করতেই তো আপনার 4 ঘন্টা যায়, হে আহে না। তো ওই রকম ভারত সবজি মবজি সবকিছু নিয়ে ওই রকমও করতে পারে, কিন্তু করে নাই এখন, কারণ হচ্ছে যে মানুষ মারবে না, কিন্তু সরকারকে টাইট দিবে, এবং টাইট কখন কোথায় কিভাবে দিবে, এখন চাইবার লগে লগে তেল দেয়, আগামীতে তেল দিবে, 10,000 লিটার চাইছেন আপনাকে 1,000 লিটার দিবে, বাকিটা পাইপ লাইন ফুরিয়ে গেছে, পাইপ লাইন ওখানে জং ধরে গেছে, কোপায়ে দিছে, কোনো কৃষক যায় মাটি কোপাইতে পাইপ লাইন কোপায়ে দিছে, এটা ঠিক করতে হবে। এইভাবে করে আপনারা যন্ত্রণা দিবে, আপনার যত বেশি টেকনামি করবেন, যত বেশি টেরামি করবেন তত বেশি। আর 7 সিস্টার যারা খাইবে বলছিল স্যাররা, তাদের একটু জিজ্ঞেস করা উচিত যে স্যার আমাদের দেশে তো বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, এখন আপনি ভারতে তো সবকিছু আছে, তো এখন ভারত খাইয়া দিয়ে আপনি বিদ্যুৎ গ্যাস পানি দিতে পারবেন কিনা, এটা একটু জিজ্ঞান দরকার মৌলানা যে স্যার ওখানে গ্যাস পানি কারেন্ট দিতে পারবেন তো আপনি ঠিক মতে, আপনি যে আরেক জায়গা লইতে যাইতেছেন, প্রয়োজনে পুরো ভারতে আপনি দিয়ে দেবো স্যার, গ্যাস পানি কারেন্ট দিতে পারবেন, খাওয়াইতে পারবেন তো 140 কোটি রে, আপনি এনে 18 কোটি মানুষের খাওয়াইতে পারেন না। এগুলো হচ্ছে কাহিনী, এটা দেখেন আরো কি অনেক খারাপ অবস্থা যাবে। রাশেদ হায়দার ভাই আমাদের নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথের পর মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে 51 জন, 80 জন। কোন মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, মানে কোন মন্ত্রণালয়ে মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, আবার উপদেষ্টাও আছে, আবার কোথাও একজনই 1 2 3 মন্ত্রণালয় নিয়ে আছে। যাই হোক, সরকার বারবার মন্ত্রিসভাকে এদিক সেদিক করে একটা ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করছে। প্রশ্ন হলো এই শেষবারে যেটা হলো, এখন তো আর ওই ফেসিবাদের প্রেসিডেন্টও নাই, এখন তো নিজেদের একদম খাস প্রেসিডেন্ট। তো এবার কি এই সরকারের গতি ফিরবে বলে আপনি মনে করেন রাশেদ হায়দার ভাই? শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন পররাষ্ট্রমন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী, ধর্ম মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রী, কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের কামটা কি? প্রতি বছর হজের আগে দিয়া এই যে 20 30 40 50 হাজার লোক হজে যাইব, এটার ব্যবস্থাপনা করা, আর ওই যে বাংলাদেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যে ওই যে কিছুটা টাকা যায় ইমাম মুয়াজ্জমের, এই টাকাটা সাপ্লাই দেওয়া, এছাড়া আর কোনো কাম নেই। এখানে আরো 2 জন কাজ আছে তো রাশেদ হায়দার ভাই। তাহলে ধর্ম বলতে কি শুধু ইসলাম ধর্ম? ওই যে আরো ধর্ম আছে না বাংলাদেশে, ওদের মধ্যে না ওগুলা মানে না, ধর্ম বলতে শুধুমাত্র ইসলাম ধর্ম বাংলাদেশে, এখন কোনো ধর্ম নাই। কারণ হচ্ছে এরা এখন যারা যারা বানাইছে, যেমন এক বেটা যে দাঁড়িয়ালের নামটা জানি কি, নতুন মন্ত্রী হইছে, হে কইছিল সংসদে দাঁড়াইয়া যে এই রাষ্ট্রের মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকে, ওদের ধর্ম আছে, রাষ্ট্রের তো কোনো ধর্ম নাই, রাষ্ট্র তো মানুষ না। কথাটা ভালো, এই কথা 91 সালে আমির হোসেন আমু বলছিল, তখন ওরে বাবারে মৌলবাদীরা লাফায় নেমে গেছিল, আরে এটা কি কর। আরেক বেটায় আছে, হে কইলো ওই দিন যে বাংলাদেশ শব্দটা হিন্দুয়ানি শব্দ, এটারে ইসলামিক শব্দে রূপান্তর করতে হবে। এগুলা যখন বাংলা ভাষাটা কি বাংলা ভাষাটা কি, টোটাল ভাষাটা, এই যে আমরা প্রতিদিন হাজার হাজার শব্দ যে প্রয়োগ করি, এগুলা কি আরব থেকে আসছে? না, এগুলো আরবিক, এগুলো হিন্দু শব্দ সব। ওর কথা মতে কি আমরা বাংলায় কথা বলবো না? না না, ওর আমরা বাংলায় কথা বলবো না, আরবিতে কথা বলবো। হ্যাঁ, আরবিতে না, পাকিস্তানি ভাষায়, আরবিতে না পাকিস্তানি ভাষায় কথা বলতে হবে। এরা ঘুরে ফিরে পাকিস্তান। আপনি একটা জিনিস দেখেন, সোজা হিসাব, তারেক রহমান তো লন্ডন থেকে গেছে, ওনার মেয়েও লন্ডন থেকে পড়ালেখা করে গেছে, বাসে, ট্রেনে, টেম্পোতে উঠছে না এই দেশে? উঠছে। বাস চালায় মহিলারা, পুরুষ মহিলা বাসও চালায়, পুরুষ মহিলা ট্রেন চালায়, মেট্রো চালায়, সব পুরুষ এবং মহিলা সমান তালে চালায়, কেউ কারো বাধা না। আমাকেও দেশের জন্য এখন মহিলাদের জন্য পিঙ্ক কালারের বাস দিছে মহিলা ড্রাইভার। আচ্ছা, আমার তাতে কোনো সমস্যা নাই। এইটার কারণটা কি জানেন?
ওই যে আপনি দেখেন এখন ইসলামাইজেশন তো করতে পারে না, এরা মৌলবাদী ইসলাম করতেছে। প্রথমে বোরকা হিজাব লাগানো শুরু করছে, ওই যে কি যারা ভাবি না কি একটা আছে দেখছেন নাকি, এর আগে জিন্স প্যান্ট পরে মিছিল করে, আর এখন আস্তে আস্তে হিজাব চোখ দেখা যায়। মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে এখন পিঙ্ক বাসে উঠাবে, কয়দিন পরে একটা রোড করবে পিঙ্ক রোড, মানে আপনার নারী এই রোডেই হাঁটবেন, পিঙ্ক রোডের বাইরে যাবেন না। পিঙ্ক মাদ্রাসা, পিঙ্ক স্কুল, পিঙ্ক কলেজ, পিঙ্ক মার্কেট, সব পিঙ্ক। মানে এটা হচ্ছে কি জানেন, ডিভাইডেশন করে দিতেছে যে মহিলারা মহিলাই, আপনারা পুরুষ সমকক্ষ হইতে পারবেন না, আপনারা চাকরি বাকরি কোনো কিছুই করতে পারবেন না। ওই যে এক মৌলানা কইছিল না, আপনারা ঘরের ফার্নিচার মুছবেন আর খালি সাইজা গুজা জামাইয়ের জন্য বইয়া থাকবেন, এতেই আপনাদের জান্নাত। তো মহিলাদেরকে যে ভাগ করে দিতেছে, এটা এখনো বঙ্গু মুসলমান বুঝতেছে না, এদের বুঝার কোনো ক্যাপাসিটি নাই। কয়দিন পরে কইবো যে মেয়েদের ওই আফগানিস্তান, যে মেয়েদের পড়ালেখারও দরকার, এরা পড়ালেখা করে কি করবো? ওই যে আমাদের নবীর বউয়েরা একজনও তো পড়ালেখা করেনি, সব তো বকলম ছিল, সুতরাং এরাও পড়ালেখা করে কি করবো? কিসের জ্ঞান বিজ্ঞানের কথা, কোনো দরকার নাই, ঘরে থাক তোরা, এগুলা করবে। এগুলা করার জন্য সেই একটা আইএস আছে, এটা যখন কইছে জাতিসংঘ, এখন কাজে কয় এটা হচ্ছে যে উর্বর মস্তিষ্কের চিন্তা জাতিসংঘের। আর ঠিক জাতিসংঘ যখন কইছিল যে আমাদের কাছে কোনো প্রমাণ নাই বা স্বাধীনভাবে আমরা যাচাই করতে পারি নাই, ওনারা বলছেন যে 800 মারা গেছে, আমরা 5 তারিখের আগ পর্যন্ত 800, 5 তারিখের পর থেকে 15 তারিখ পর্যন্ত আরো 800, মোট 1500 পাইছি। এই রিপোর্ট সত্য, জাতিসংঘ লাগাও ফাঁসি একের পরে। আর এখন যখন কিছু মৌলবাদ দিয়েছে, কথা না এটা তো ওনাদের মাথা খারাপ। তো রিপোর্টটা একই সংস্থা দিছে, একই লোকগুলা দিছে, ওইটা সত্য এটা মিথ্যা কেন? মানে যেটা ওনাদের কাজে লাগছে এটা সত্য, যেটা ওনাদের বিপক্ষে গেছে ওইটা মিথ্যা। এই চলতেছে দেশ, মানে আমরা ভূতের মতন পিছিয়ে হাঁটতেছি, সামনে হাঁটার কোনো উপায় নেই। রাশেদ হায়দার ভাই, এখন যে এই যে তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এখন তো আমাদের নতুন মন্ত্রী পরিষদ নতুন করে আসছে, আরো পররাষ্ট্র মন্ত্রণালয় তো অনেকেই বলছিলেন, আমি জানি না, অনেক ডিপ্লোমেট বলছিলেন যে লেজে গোবরের অবস্থা। এখন 3 জন নেওয়া হয়েছে, প্রতিমন্ত্রী 2 জন, আর হচ্ছেন মন্ত্রী তো 1 জন আছেন। আবার আজকের নিউজে দেখলাম যে মন্ত্রী নাকি ছুটিতে যাচ্ছেন, তিনি জাতিসংঘের কি এক কারবারির চাকরি পেয়েছেন, উনি সেখানে যাবেন 2 বছরের ছুটি, বিশ্ব শাসন করতে যাচ্ছেন উনি। এখন মেইনলি হচ্ছে কি, আমার এই যে নতুন যে পরিষদটা গঠিত হলো এবং নতুন করে যে দায় দায়িত্ব বন্টন হলো, সরকারের এই যে যেগুলো যে তেল গ্যাস বিদ্যুৎ, যেগুলো এই সমস্যাগুলো কি সমাধান হবে? আপনার কি মনে হয় যে যোগ্যতম লোকেরা যোগ্য জায়গায় চলে আসছে, এখন আর নো টেনশন, ইনশাআল্লাহ হয়ে যাবে সব, এরকম মনে হয়? ওনাদের মন্ত্রীরাই তো বলতেছে যে তেল গ্যাসের সমস্যা আগামী 2 বছরও হবে না, বিদ্যুৎ সমস্যার সমাধান আগামী 2 বছর করতে হবে, এটা মন্ত্রীরা বলতেছে। আর যে পররাষ্ট্রমন্ত্রী কথা বললেন, উনি আসলে ছুটিতে না, উনি সরাসরি ইস্তফা দিয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন যাইতেছেন এখন আপনার মূল কাহিনীটা বলি। উনি কেন এই মন্ত্রণালয়ের প্রধান হিসেবে ধরে রাখছে? উনি হচ্ছে ডিপ স্টেটের মাল। দ্বিতীয়ত, উনি জাতিসংঘের সাধারণ পরিষদের যেই মিটিং, একটা মিটিং অ্যাটেন্ড করবেন, উনি প্রিসাইড করবেন অ্যাজ এ প্রেসিডেন্ট, কিন্তু উনি ওখানে অফিস পাইছেন। অফিস পাইলে ওনার বাড়ি নেই, জাতিসংঘ থেকে এদের জন্য কোনো বাড়ি দেয় না, কিচ্ছু দেয় না। জাতিসংঘের বিশাল অফিস আছে, সেখানে একটা রুম আছে, উনি বইবেন। উনি এই বাড়ি নিবেন বাংলাদেশি টাকায়, ভাড়া নিবেন। বাংলাদেশ সরকার এখন ওনার জন্য বাড়ি নিচ্ছে, ওনার জন্য গাড়ি কিনা হচ্ছে ওইখানে, সেটাও বাংলাদেশের টাকায়। ওই গাড়িতে উনি চড়বেন, সেই পেট্রোল খরচটাও বাংলাদেশের টাকায় দিবেন। ওনার বাসায় যে চাকর বাকর, 7 জন চাকর বাকর নিবেন, সেটাও বাংলাদেশের টাকায় নিবেন। ড্রাইভার নিয়েও সেটাও বাংলাদেশি টাকা। এই সব সুবিধা নেওয়ার জন্যই উনি ছাড়তেছেন না, কারণ মন্ত্রিত্ব ছেড়ে দিলে তো এগুলো দিব না। জাতিসংঘের যারা এর আগেও যারা ছিল, তাদের কাউকে গাড়ি বাড়ি কোনো কিছুই জাতিসংঘ থেকে দেওয়া হয়নি, এবং যেই দেশেরই আসছেন সেই দেশ থেকেও দেওয়া হয়নি। আপনার ব্যক্তিগত, আপনার ট্রেনে যান, বাসে যান, আপনি প্রেসিডেন্ট। কিন্তু এখন এগুলা সব ভোগ করার জন্য উনি এই মন্ত্রণালয় ধরে রাখছে ডিপ স্টেট। পয়সা তো গৌরিশন দিবে, বাংলাদেশের পয়সা অসুবিধা কি আছে? তারেক ভাইয়া তো মুসলেকা দিয়ে আসছেন। রাশেদ হায়দার ভাই, উনি যাচ্ছেন, ডক্টর খলিল যাচ্ছেন বিশ্ব শাসন করতে, আর আপনি বলছেন ওনার বাড়ি নেই, গাড়ি নেই, থাকার জায়গা নেই, শুধু কফি খাওয়ার মতো একটা রুম আছে, ওইখানে উনি গিয়ে বসবেন। হ্যাঁ, আপনি এটা গুগলে সার্চ করে দেখেন,
আমার চেয়ে আরো বহু জ্ঞানী লোক আছে, তাদের কাছে জেনে দেখেন। আমি যদি মিথ্যা বলে থাকি, এগুলো কিচ্ছু হয় না আমাদের, এগুলো সব ভোগ করার জন্য। জি রাশেদ হায়দার ভাই, তার মানে ডক্টর খলিলুর রহমান চাকরি বলতে সরি মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন না। উনি থেকে আমাদের কি লাভ? উনি তো জাতিসংঘের ওইখানে গিয়ে ডিউটি করবেন, তো উনি এই পদটা ধরে রাখবেন, দেশের অর্থ নষ্ট করবেন, উনার কি প্রয়োজন? উনার ইস্তফা দেওয়াতে কি আসে যায়? প্রধানমন্ত্রী বললেই তো উনি নাই হয়ে যান। না না, এখন প্রধানমন্ত্রী বলবে কিভাবে? উনি তো ডিপ স্টেটের মাল। 2024-এর 5ই আগস্ট ঘটানোর পর থেকে এখন পর্যন্ত তো উনিই আছে, খেলা তো ওনারা খেলছে। প্রধানমন্ত্রী কেন ওনারা রাখলেন? তার মানে কি প্রধানমন্ত্রীর কাছে, তারেক জিয়ার কাছে কি ইংলিশ বলা লোক নাই? তারেক জিয়া 17 বছর এখানে কি ফেলাইছেন? উনিও কি ইংলিশে কথা কইতে পারেন নাই? উনিও তো 17 বছর না 7 মাস শিখলেই তো ইংলিশে কথা কইতে পারতেন, নিজেই চালাইতে পারতেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বেটারে বাদ দিয়ে ওনার বউরে দেখলে ডাক্তার সাহেব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়াইফ রে দুক ডাক্তার, ওনার মেয়েকে তো করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুক, যেহেতু ওনার ক্যাপাসিটি ইংলিশ নাই, উনি যেহেতু ইংলিশে কথাই কইতে পারে না। ইংলিশ না, ও তো ব্যারিস্টার। হ্যাঁ, মেয়েকে দুক, মেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাবে। তা না হইয়ে এরে কেন রাখছে বুঝেন না? এরে কেন রাখতে হয়েছে, কেন বাধ্য হয়েছে এরে রাখতে? জি রাশেদ হায়দার ভাই, আমরা লাইভ শেষ করব। আপনি সময় দিয়েছেন, রফিক ভাই সময় দিয়ে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং যেসব দর্শক এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতিও অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।